দেখো anomalous behavior of fluorine, ফ্লুরিনের অস্বাভাবিক ধর্মের কারণ, যে ফ্লুরিন কেন এত অস্বাভাবিকতা শো করে, ঠিক আছে, তার কারণ কি? দেখো, তো ফার্স্ট যেটা হবে, দেখো 1 নম্বর বলছে ফ্লুরিনের আয়োনাইজেশন এনথালপি, আইই, কমা, ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা, ইএন, আর একটা আছে ইলেকট্রোড পোটেনশিয়াল, potential are very high, ওকে, বাংলায় লেখো। আয়নন বিভব তড়িৎ ঋণাত্মকতা, কমা, তড়িৎদ্বার বিভবের মান উচ্চ মানের হয়। ইলেকট্রোড পোটেনশিয়াল তোমরা কাকে বলে বোঝো ভালো করে, আমরা দেখেছিলাম ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, আমরা পড়িয়েছিলাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে মনে করে দেখো তো সবার উপরে কে ছিল বলো? ফ্লুরিন। ওকে, মানে ফ্লুরিনের তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু কি হয়? অনেক বেশি। ঠিক আছে, ফার্স্ট রিজন যে কেন এটা অ্যাবনর্মাল বা অ্যানোমালাস বিহেভিয়ার শো করে। সেকেন্ড কারণ দেখো, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট রেডিয়াস, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট রেডিয়াস, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট রেডিয়াস মানে আয়নীয় এবং সমযোজী ব্যাসার্ধ, কমা দিয়ে মেল্টিং পয়েন্ট এমপি গলনাঙ্ক, বিপি বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক, ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি ইজিই আর লো। ঠিক আছে, মানে এদের কি কি দেখা গেছে বলো ফ্লুরিনের ক্ষেত্রে? ফ্লুরিনের আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট রেডিয়াস, আয়নীয় এবং সমযোজী ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ইলেকট্রন গ্রহণ এনথালপি নিম্নমানের হয়। ঠিক আছে, এগুলো দেখা গেছে। তাহলে এবার এদের ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, যে কেন ফ্লুরিনের আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোড পোটেনশিয়াল উচ্চমানের ভেরি হাই, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট রেডিয়াস, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি নিম্নমানের। ঠিক আছে, এই সমস্ত কারণের রিজন কি? এই প্রত্যেকটা এগুলো তো অ্যানোমালাস বিহেভিয়ার, তো এই বিহেভিয়ারের কারণ কি? ঠিক আছে, দেখো রিজন লেখো, কারণ লেখো। 1 নম্বর ফ্লুরিনের স্মল সাইজ, ঠিক আছে, ক্ষুদ্র আকৃতির। 2 নম্বর হাই ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি কি হয় বলো? হাই। কেন? কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটি হাই কেন সেটা আমরা আগে অলরেডি বলে দিয়েছি। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা উচ্চমানের। থার্ড লেখো লো F2 মানে এফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তাই না? এটা আমরা অলরেডি দেখে নিয়েছি, তাই না? F2 এর কি হয় বলো? এদের যে বন্ড ব্রেক করতে কম এনার্জি লাগে, তাহলে F2 এর কি হয় বলো? বন্ড ডিসোসিয়েশন এনথালপি কি হবে? লো। ওকে, নেক্সট কারণ কি বলো? সেটাও বলে দিয়েছি আমরা। ফোর্থ কারণ অ্যাবসেন্ট অফ ডি অরবিটাল, অরবিটাল। এই কারণগুলোর জন্য কি হয় বলো? ফ্লুরিনের অ্যাবনর্মাল ক্যারেক্টার শো করে। তো স্মল সাইজ কি কারণ? স্মল সাইজ, ক্ষুদ্র আকৃতি। 2 নম্বর হাই ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা উচ্চমানের। নেক্সট লো
এফ বন্ড ডিসোসিয়েশন এনথালপি, মানে এফ এফ বন্ধন বিয়োজন শক্তি নিম্নমানের, এফ সিঙ্গেল বন্ড এফ বন্ধন বিয়োজন শক্তি নিম্নমানের। 4 নম্বর লেখো ডি কক্ষকের অনুপস্থিতি, ডি কক্ষকের অনুপস্থিতি। এই কারণগুলোর জন্য কি হয় বলো, ফ্লুরিন অ্যাবনর্মাল ক্যারেক্টার শো করে বা অ্যানোমালাস বিহেভিয়ার শো করে। ঠিক আছে, অন্যান্য এলিমেন্টস এর থেকে, মানে এই ফ্যামিলির আদার্স এলিমেন্টের থেকে ফ্লুরিন কি করে বলো, এর ক্যারেক্টার একটু অন্যরকম শো করে, অ্যাবনর্মাল শো করে। ঠিক আছে, তো চলো দেখো কি ঘটনা ঘটবে। নেক্সট আমাদের রিয়াকশন পড়তে হবে। চলো দেখো, পুরো হ্যালোজেন ফ্যামিলি রিয়াকশন পড়তে হবে। চলো ফার্স্টে হেডিং দাও, লেখার পর লেখো রিয়াক্টিভিটি উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হেডিং দাও, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। দেখো রিয়াক্টিভিটি উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, তো লেখো অ্যাফিনিটি উইথ হাইড্রোজেন, অ্যাফিনিটি উইথ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের প্রতি আসক্তি। লেখো হাইড্রোজেনের প্রতি আসক্তি কমে যায়। দেখো ডিক্রিজেস, ডাউন অ্যারো মানে ডিক্রিজেস, অ্যাফিনিটি উইথ হাইড্রোজেন ডিক্রিজেস ফ্রম ফ্লুরিন টু আয়োডিন। ঠিক আছে, ফ্লুরিন টু আয়োডিন। তাহলে ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে হাইড্রোজেনের প্রতি আসক্তি হ্রাস পায়। ঠিক আছে, কেন হ্রাস পায়, কারণ কি দেখো, মানে ডাউন দা গ্রুপে গেলে হ্রাস পাচ্ছে, তাই না, অ্যাফিনিটি। তো কারণ কি দেখো, আমরা কি জানি বলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ডাউন দা গ্রুপে আসো, ডাউন দা গ্রুপে আসলে কি হয় বলো, সাইজ, সাইজ বাড়ে, আমরা জানি ডাউন দা গ্রুপে সাইজ বাড়ে। ঠিক আছে, যদি এদের সাইজ বাড়ে এবং স্ক্রিনিং এফেক্ট, এসই আমরা জানি, স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব, আবরণী প্রভাব কি হয় বলো, বৃদ্ধি পায়। এটা আমরা দেখেছি পিরিয়ডিক টেবিলে, সাইজ বাড়ছে, স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব বৃদ্ধি পায়, ফলে জেড এফেক্টিভ নিউক্লিয়াসের কার্যকারী আধান, নিউক্লিয়াসের কার্যকারী আধান হ্রাস পায় ইলেকট্রনের প্রতি। জেড এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি করছে বলো, ডিক্রিজ করে যাচ্ছে। যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিক্রিজ করে যায় তো রিঅ্যাক্টিভিটি কি হবে বলো, রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা হ্রাস পায়। বোঝা গেছে, একদম সিম্পল লজিক। তোমাকে যদি কারণ জিজ্ঞাসা করে কারণ লিখে দেবে, 4টে পয়েন্ট বানিয়ে লিখে দেবে নিজের মতো করে। ঠিক আছে, সাইজ যদি বাড়ে স্ক্রিনিং এফেক্ট বাড়বে, কারণ অনেক শেল তৈরি হয়ে যায় সাইডে। তো শেল কি করে বলো, নিউক্লিয়াসকে স্ক্রিন করে দেয় অ্যাট্রাক্ট করতে। তো স্ক্রিনিং এফেক্ট আমরা আলাদা করে পড়িয়েছিলাম। তো সাইজ বাড়লে স্ক্রিনিং এফেক্ট বাড়ে, স্ক্রিনিং এফেক্ট বাড়লে জেড এফেক্টিভ কমে, জেড এফেক্টিভ যদি কমে যায় রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে যায়। ওকে, খুব ভালো কথা। তাহলে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করলে কি কি প্রোডাক্ট তৈরি হয় বলো তো, কি কি তৈরি হয় বলো, এইচ এফ, এইচ সিএল, এইচ বিআর আর এইচ আই, তাই না। প্রোডাক্ট হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করলে ফ্লোরিন, মানে হাইড্রোজেনের সাথে কম্বাইন করলে এইচ এফ হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এইচ সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইচ বিআর হাইড্রোব্রোমিক অ্যাসিড এন্ড এইচ আই হাইড্রো আয়োডিক অ্যাসিড ফর্মেশন। ঠিক আছে, এবার যে এই যে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে যে হ্যালোজেন গুলো যেটা পাওয়া যাচ্ছে আমাদের, এদের যেটা কি করতে হবে দেখো, এদের অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে বলো, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি ঘটবে, স্টেবিলিটি কি হবে বলো। ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। তো ফার্স্টে দেখো এখানে লিখতে হবে, লেখো প্রথমে
অ্যাসিডিক স্ট্রেংথ বের করতে হবে এদের। তাহলে ফার্স্ট আসছে অ্যাসিডিক, অ্যাসিডিক স্ট্রেংথ, অ্যাসিডিক স্ট্রেংথ, ঠিক আছে, বা আম্লিক ক্ষমতা, ঠিক আছে। এদের আম্লিক ক্ষমতা কি হবে বলো? মানে এইচ এফ এর সবচেয়ে বেশি, সবচেয়ে কম এইচ সিএল এর তার থেকে বেশি এইচ বিআর, আর সবচেয়ে বেশি কি হবে বলো? এইচ আই। মানে অ্যাসিডিক স্ট্রেংথ কাকে বলে বলো? যে এইচ প্লাস, যে মলিকুল যত ফাস্ট এইচ প্লাস রিলিজ করতে পারবে তার অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে বলো? তত বেশি হবে, তাই না? তো আমাকে বলো এখানে কার বন্ড সবচেয়ে উইক? এইচ আই এর মধ্যে বন্ড সবচেয়ে উইক। তো এইচ আই এর যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড যদি উইক হয়, তাহলে কি হবে বলো? এ দ্রুত এইচ প্লাস রিলিজ করবে। আর যে মলিকুল দ্রুত এইচ প্লাস রিলিজ করবে তার অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে বলো? অনেক বেশি হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট যেটা করতে হবে, বলো সেকেন্ড পয়েন্ট, বলো বিডিই, বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার কি হবে বলো? তো বুঝতেই পারছো এইচ আই এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে বলো? সবচেয়ে কম, তাই না? রিলেশন কি হবে? উল্টো রিলেশন। এইচ এফ এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে বেশি, এইচ এফ এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে বেশি, দেন এইচ সিএল, দেন এইচ বিআর, দেন এইচ আই। এইচ আই এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হওয়ার জন্যই এর অ্যাসিডিক স্ট্রেংথ সবচেয়ে বেশি হয়। বোঝা গেছে? এগুলো কিন্তু খুব আসে, ভালো করে বুঝে বুঝে করবে। নেক্সট বলো স্টেবিলিটি, বলো সুস্থিতি। স্টেবিলিটি অর্ডার কি হবে বা সুস্থিতির ক্রম কি হবে? দেখো যে মলিকুলস এর মধ্যে বন্ড যত স্ট্রং হবে, যে মলিকুলস এর বন্ড যত স্ট্রং হবে তার স্টেবিলিটি তত বেশি হবে, সুস্থিতি তত বেশি হবে। তাহলে স্টেবিলিটি সবচেয়ে বেশি কার বলো? এইচ এফ এর, দেন এইচ সিএল, দেন এইচ বিআর, দেন এইচ আই। তাহলে স্টেবিলিটি অর্ডার বোঝা গেছে। সুস্থিতির ক্রম, বন্ড ডিসোসিয়েশন এনথালপিক অর্ডার, অ্যাসিডিক স্ট্রেংথ, ঠিক আছে, খুব ইজি। যার মধ্যে যত বন্ড, সমস্ত কাহানি এর মধ্যেই রয়েছে, যত বন্ড স্ট্রং হবে তার স্টেবিলিটি তত বেশি হবে, অ্যাসিডিক স্ট্রেংথ তত কমে যাবে। তাহলে এইচ আই এর মধ্যে বন্ড সবচেয়ে উইক, বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে কম, ফলে স্টেবিলিটি সবচেয়ে কম, কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথ সবচেয়ে বেশি হবে। বোঝা গেছে? দেখো নেক্সট পড়তে হবে, লেখো হেডিং দাও, রিয়াকশন উইথ হ্যালোজেন। মানে হ্যালোজেনই আবার হ্যালোজেনের সাথে রিয়াক্ট করবে। ওকে, খুব ভালো কথা, দেখো লেখো। হেডিং দাও রিয়াকশন উইথ হ্যালোজেন, বা যাকে বলা হয় এখানে যেটা তৈরি হবে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। রিয়াকশন উইথ হ্যালোজেন, হ্যালোজেনের সাথে বিক্রিয়া, ঠিক আছে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া মানে কি দেখো, একটা হ্যালোজেন আরো একটা হ্যালোজেনের সাথে রিয়াক্ট করবে। তো মলিকুলস এর নাম কি হয়ে যাবে বলো? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। হ্যালোজেনের মধ্যে রিয়াকশন করছে, তো এটাকে বলা হয়, লিখে রাখো, ইন্টার, ইন্টার হ্যালোজেন, হ্যালোজেন কম্পাউন্ড, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড।
ওকে, তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বা অন্ত হ্যালোজেন যৌগ, বাংলায় বলা হয় অন্ত হ্যালোজেন যৌগ। ঠিক আছে, তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কাদেরকে বলা হয়? তো লেখো, when when two different halogen reacts they form interhalogen compound. Interhalogen compounds. ওকে, কি বলেছে? when two different halogen reacts they form interhalogen compound. লেখো, দুটি ভিন্ন হ্যালোজেন যৌগের বিক্রিয়ায় অন্তঃহ্যালোজেন যৌগ উৎপন্ন হয়। ওকে, তো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস বোঝা গেছে। দেখো, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস কাকে বলে লিখে দিলাম, যে দুটি হ্যালোজেনের মধ্যে বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় তাকে ইন্টারহ্যালোজেন। ব্যাপারটা অতটাও সোজা নয়, বুঝতে হবে ব্যাপারটা যে কার সাথে কে রিয়াক্ট করে। মিক্স করলে রিয়াকশন করবে কোন কন্ডিশনে, কে কে রিয়াক্ট করবে, প্রোডাক্ট কি তৈরি হয়, কি ধরনের প্রোডাক্ট তৈরি হয় জানতে হবে তোমাকে। পরীক্ষায় তো ওটাই দেবে তোমাকে, না ডাইরেক্ট কোশ্চেন এখন আর দেয় না কোনো পরীক্ষায়, তাই না? কোনো কিছু থেকেই, এই যে ইনঅর্গানিক কেমিস্ট্রি সবাই জানে মুখস্থ করতে হয়, হ্যাঁ একদম পুরো নোটস দেখে মুখস্থ, বই দেখে। ব্যাপারটা অতটাও সোজা নয়, বুঝতে হবে ব্যাপারটা কোথায় কি ঘটছে, কেন ঘটছে, কারণ জানতে হবে। ঠিক আছে, তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কিভাবে তৈরি হয়? তো একদমই ঠিক কথা যে হ্যালোজেনের সাথে আরেকটা হ্যালোজেন রিয়াক্ট করবে। ঠিক আছে, তো এবার ভালো করে বোঝো এখানে কি কি ধরনের ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস পাওয়া যায় এবং তাদের কিভাবে প্রিপারেশন করা হয়। ওকে, তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস টোটাল 4 প্রকার। ঠিক আছে, মানে 4 ধরনের ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস দেখা গেছে। কি কি দেখো, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস কি কি বলছে? এক্স এক্স ড্যাশ টাইপ, টাইপ গুলো বলে দিচ্ছি। এক্স এক্স ড্যাশ টাইপ, সেকেন্ড বলছে এক্স এক্স ড্যাশ থ্রি টাইপ, থার্ড বলছে এক্স এক্স ড্যাশ ফাইভ টাইপ, আর নেক্সট বলছে এক্স এক্স ড্যাশ সেভেন টাইপ। ওকে, দেখো দুটোই হ্যালোজেন, একটা হচ্ছে এক্স, ঠিক আছে, দেখো দুটোই হ্যালোজেন। তো এখানে এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ থ্রি, এক্স এক্স ড্যাশ ফাইভ, এক্স এক্স ড্যাশ সেভেন পাওয়া যায়। ঠিক আছে, তো এটা অক্সিডেশন নাম্বার অনুযায়ী হয়, তোমরা বুঝতে পারছো, এটা বাদে আসছি। তো যেখানে কন্ডিশনটা ইম্পর্টেন্ট, যেখানে এক্স হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে, যেখানে এক্স কি বলো, সেন্ট্রাল অ্যাটম, সি এ, এক্স আসছে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু, আর যার কন্ডিশন হচ্ছে লার্জ সাইজ, লার্জ সাইজ। ঠিক আছে, আর কি কন্ডিশন হতে হবে? সাইজ লার্জ হতে হবে, দুটো হ্যালোজেনের মধ্যে যে হ্যালোজেন লার্জ হবে সেই সেন্ট্রাল অ্যাটম হবে, এবং তার আর কি কন্ডিশন? লেস ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ, মানে কম তড়িৎ ঋণাত্মক হতে হবে। বোঝা গেছে, দুটো হ্যালোজেনের মধ্যে যে কম তড়িৎ ঋণাত্মক হবে এবং যার সাইজ বড় হবে সেই কিনা কি হবে? সেন্ট্রাল অ্যাটম। তো সেন্ট্রাল অ্যাটম কে বলো? এক্স। আর এক্স ড্যাশ কি হবে বলো, বা এক্স প্রাইম কি হবে বলো? এক্স প্রাইম হচ্ছে কর্নার অ্যাটম বা লিগ্যান্ড, তাই না, যে সাইডে থাকে, সেন্ট্রাল অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে। এর কি কন্ডিশন? বলছে স্মল সাইজ হতে হবে, স্মল সাইজ হবে। আর কি হবে বলো? মোর ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে সাইজ স্মল হবে এবং ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। যার সাইজ লার্জ হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, সে কি হবে বলো? সেন্ট্রাল অ্যাটম। ক্লিয়ার হয়েছে? তো এবার দেখো, তাহলে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড কাকে বলে বোঝা গেছে, কন্ডিশন কি হবে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এক্সাম্পল আমরা বাদে আসছি। ঠিক আছে, দেখো, তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কি কি হতে পারে আমরা দেখো, প্রথমে প্রিপারেশন করে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে, তো এটা লেখার পর হেডিং দাও প্রিপারেশন, তাহলে একবারে বুঝে যাবে যে কি কি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস হতে পারে। তো এখানে একটা এক্সাম্পল লিখে লিখে রাখতে পারো। মনে করো
তোমাকে বলা হলো ClF, এখানে মনে করো X মানে ClF3, X-5 এর মধ্যে নিতে পারো BrF5, আর এখানে X-7 এর মধ্যে নিতে পারো IF7। ঠিক আছে, দেখো সেন্ট্রাল অ্যাটম কে হয়েছে, লিগ্যান্ড কে হয়েছে। ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম দেখো যে তার সাইজ বড়, ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে ক্লোরিনের সাইজ বড় এবং ফ্লুরিনের সাইজ ছোট, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি বেশি। দেখো কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমাদের পড়তে হবে প্রিপারেশন। ইন্টারহ্যালোজেন যৌগের প্রিপারেশন আমরা কিভাবে করব। ঠিক আছে, তো চলো হেডিং দাও, প্রিপারেশন বা প্রস্তুতি। প্রিপারেশন বা প্রস্তুতি, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস কিভাবে তৈরি করা হয় সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট প্রিপারেশন দেখো, Cl2 প্লাস F2 যদি রিয়াক্ট করে দাও ইকুয়াল ভলিউম, কন্ডিশন আছে ইকুয়াল ভলিউম দুটো, ইকুয়াল ভলিউম, ইকুয়াল ভলিউমে যদি দুটোকে রিয়াক্ট করানো হয় টেম্পারেচার 437 কেলভিনে, তাহলে তৈরি হয়ে যাবে 2ClF। ঠিক আছে, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। সেকেন্ড দেখো Cl2 তার সাথে রিয়াক্ট করাও 3F2, তাহলে F2 টা এক্সেস। ঠিক আছে, টেম্পারেচার লাগবে 573 কেলভিন। ঠিক আছে, প্রোডাক্ট তৈরি হবে 2ClF3, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। নেক্সট দেখো, যদি আমরা Br2 এর সাথে রিয়াক্ট করি, Br2 প্লাস 3F2 রিয়াক্ট করলে তৈরি হয়ে যাবে 2BrF3। ঠিক আছে, নেক্সট দেখো I2 এর সাথে যদি Cl2 রিয়াক্ট করে যায় তাহলে তৈরি হয়ে যাবে 2ICl। যদি আমাদের I2 এর সাথে প্লাস 3Cl2 রিয়াক্ট করে যায় তাহলে প্রোডাক্ট হয়ে যাবে 2ICl3। ঠিক আছে, আর যদি আমাদের এখানে একটা এক্সেস অতিরিক্ত নিতে হবে, আর নেক্সট আসছে আমাদের Br2 প্লাস তাহলে দেখো রিয়াকশন করো, Br2 প্লাস 5F2 রিয়াক্ট করলে কি তৈরি করবে বলো, 2BrF5। ঠিক আছে, এখানে F2 কে কি করতে হবে, এক্সেস নিতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টার হ্যালোজেনের কম্পাউন্ডস এর প্রিপারেশন বোঝা গেছে যে কিভাবে প্রিপারেশন করা হয়, মানে কন্ডিশন মাথায় রাখবে। 4 টাইপস এর ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস পাওয়া যায়, এখানে বিভিন্ন কন্ডিশন কয়েকটা করে রাখবে প্রিপারেশন। ঠিক আছে, এদের প্রপার্টিজ কি দেখো, দেখো হেডিং দাও, প্রপার্টিজ বা ধর্ম। দেখো প্রপার্টিজ কি কি প্রপার্টিজ রয়েছে, এক নাম্বারে লেখো অল আর কোভ্যালেন্ট অ্যান্ড ডায়াম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক। ওকে, দেখো এই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস এর ক্যারেক্টার কি বলো, দেখো সমস্ত যৌগগুলি সমযোজী এবং তিরস্চুম্বকীয়, ডায়াম্যাগনেটিক।
ঠিক আছে, কারণ ডায়াম্যাগনেটিক মানে কি বলো, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, নো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট দেখো, দেখো এদের মধ্যে সিএল সিএলএফ ইজ গ্যাস, আদার others are volatile solid। ওকে, যে ClF3 গ্যাসীয় এবং অন্যান্য যৌগগুলি উদ্বায়ী কঠিন, ঠিক আছে। নেক্সট ক্যারেক্টার আছে দেখো, এবার এখানে যেটা জানতে হবে নেক্সট প্রপার্টি ভীষণ ইম্পর্টেন্ট, হচ্ছে যে রিঅ্যাক্টিভিটি যদি দেখা হয়, তো রিঅ্যাক্টিভিটি অর্ডার হ্যালোজেনের থেকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের বেশি হয়। বোঝা গেছে, রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কি হয় বলো, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে F2 এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, দেন ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, তারপরে কি আসছে বলো, হ্যালোজেন। ওকে, তাহলে কি মাথায় রাখতে হবে, F2 এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, দেন অন্ত হ্যালোজেন যৌগ, আর সবার লাস্টে আসছে হ্যালোজেন। ঠিক আছে, F2 এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এক্স এক্স ড্যাশ টাইপ যদি থাকে, দেখো বোঝো, যদি এক্স এক্স ড্যাশ টাইপের কোনো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস থাকে, সে যদি জলের সাথে রিয়াক্ট করে যায়, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে বলো, এইচ এক্স ড্যাশ প্লাস এইচ ও এক্স। ঠিক আছে, যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি বেশি হওয়ার কারণ কি, হ্যালোজেনের থেকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি কি দেখতে পাচ্ছি বলো, বেশি। কেন ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি বেশি, তার কারণ হচ্ছে এদের উইক বন্ড ডিসোসিয়েশন এনথালপি। কারণ কি বলো, রিঅ্যাক্টিভিটি এদের কেন বেশি হয় ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের থেকে, তার কারণ হচ্ছে এখানে কি লিখবো বলো, লেখো উইক বন্ড ডিসোসিয়েশন এনার্জি of interhalogen compound। ওকে, এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হওয়ার জন্য কি হয় বলো, এদের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হয়। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস পড়েছি তার টাইপ গুলো দেখো, কি কি টাইপের হয়, এবং তাদের কালার জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে। ঠিক আছে, চলো দেখো, চারটে টাইপ আমরা পড়েছি, এটা লিখে নাও। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে লেখো টাইপ। তাহলে ফার্স্টের টাইপ হচ্ছে, এক নাম্বার দিয়ে করো এক্স এক্স ড্যাশ টাইপ। ওকে, এক্স এক্স ড্যাশ টাইপের মধ্যে কি কি মলিকুলস পাওয়া যায় এবং তাদের ফিজিক্যাল স্টেট কেমন হবে এবং স্ট্রাকচার কেমন হবে।
তো দেখো এক্স এক্স ড্যাশ টাইপের মলিকিউলস এর যে স্ট্রাকচার হবে লিনিয়ার হবে, কারণ দুটো অ্যাটমের মধ্যে কি স্ট্রাকচার হতে পারে, লিনিয়ার স্ট্রাকচার হবে। ওকে, মলিকিউলস কি কি পাওয়া যায় দেখো, সিএলএফ, বিআরএফ, আইএফ, বিআরসিএল, আইসিএল, আইবিআর। ঠিক আছে, এদের মধ্যে সিএলএফ হচ্ছে কালারলেস, কালারলেস, বিআরএফ হচ্ছে পেল ব্রাউন গ্যাস, ব্রাউন গ্যাস, আইএফ, আইএফ এরটা দরকার নেই, এটা এখনো সেভাবে কনফার্ম হয়নি। নেক্সট এটা দেখো, বিআরসিএল হচ্ছে গ্যাস, আইসিএল রুবি রেড, রুবি রেড। ওকে, আর আইবিআর এর কালার হচ্ছে ব্ল্যাক সলিড, ব্ল্যাক সলিড। ঠিক আছে, তাহলে এক্স এক্স ড্যাশ টাইপের মধ্যে এক্সাম্পল দিয়েছি আমরা, এদের ফিজিক্যাল স্টেট কালার বলে দিয়েছি আমরা, আর এদের স্ট্রাকচার কি হয় বলো, স্ট্রাকচার লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার স্ট্রাকচার হবে, সরল রৈখিক। ওকে, সেকেন্ড টাইপ দেখো 2 নম্বর, দেখো এক্স এক্স ড্যাশ থ্রি টাইপ, এক্স এক্স ড্যাশ থ্রি টাইপ, তাহলে এক্স এক্স ড্যাশ থ্রি টাইপের মধ্যে এক্সাম্পল কি হবে বলো, সিএলএফ3, বিআরএফ3, আইএফ3, আইসিএল3। আইসিএল3। ঠিক আছে, সিএলএফ3 কালার কালারলেস গ্যাস, কালারলেস গ্যাস, বিআরএফ3 ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন লিকুইড, আইএফ3 ইয়েলো পাউডার, ইয়েলো পাউডার। ওকে, আর আইসিএল3 আসছে অরেঞ্জ সলিড, অরেঞ্জ সলিড। ঠিক আছে, এদের স্ট্রাকচার কি হবে বলো, মনে করো সিএলএফ3 স্ট্রাকচারই তৈরি করো, সিএলএফ3 স্ট্রাকচার বানাতে গেলে কি কি লাগবে বলো আমাদের, দেখো আমরা একটা বানিয়ে দিচ্ছি, যে কোনো এদের জেনারেল ফর্ম কি আমি বলে দিচ্ছি আগে দেখো, তারপরে বানাবো আমরা। বলছি এদের স্ট্রাকচার হচ্ছে বেন্ট, স্ট্রাকচারের নিচে লিখবো বেন্ট, টি শেপ, টি শেপড। ওকে, বিকৃত টি আকৃতি সম্পন্ন, বিকৃত টি আকৃতি সম্পন্ন। ঠিক আছে, তো দেখো এদের স্ট্রাকচার এক্স এক্স ড্যাশ থ্রি নেবো আমরা, স্ট্রাকচার যদি বানায় দেখো কেমন দেখতে হবে। ঠিক আছে, মিডিলে থাকবে এক্স, দুখানা এলপি প্রেজেন্ট থাকবে, আর এখানে একটা হ্যালোজেন থাকবে এক্স ড্যাশ, উপরে একটা হ্যালোজেন নিচে একটা হ্যালোজেন, এক্স প্রাইম এক্স প্রাইম। তো স্ট্রাকচারের ক্ষেত্রে কি করা হয় বলো, হ্যালোজেনকে বাদ দেওয়া হয়। এটা আমরা শিখেছি গ্রুপ 18-এ খুব ভালো করে, যে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে বাদ দেওয়া হবে, তাহলে দেখতে কেমন হবে, টি শেপ, যেহেতু এলপি থাকার জন্য রিপেল করবে, ফলে টি শেপটাও একটু বেন্ড হয়ে যাবে। তো স্ট্রাকচারের নাম বেন্ড টি শেপ। ঠিক আছে, তো স্ট্রাকচার একটা বের করো, তুমি সিএলএফ3টাকে আমাদের হাইব্রিডাইজেশনের ফর্মুলায় বসিয়ে বের করে দেখো তো কি হবে। দেখো আমরা স্ট্রাকচার তৈরি করব সিএলএফ3। ঠিক আছে, দেখো সিএলএফ3, তো এখানে সেন্ট্রাল অ্যাটম কে বলো সিএল, তাহলে হাইব্রিডাইজেশন বের করো, এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, তাহলে বসিয়ে দাও, সিএল হ্যালোজেন মানে ভ্যালেন্স ইলেকট্রন কত 7, হ্যালোজেনের কটা রয়েছে বলো, এক্স এর ভ্যালু কত, এখানে 3, তিনখানা হ্যালোজেন মৌল রয়েছে, তাহলে 3, ক্যাটায়নের চার্জ 0, অ্যানায়নের চার্জে কোনো কারণে এদের উপর কোনো প্লাস মাইনাস আধান নেই, তো অ্যাড করো, তাহলে 10/3
2 মানে 5, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3d। তোমাকে যদি বলা হয় এক্স এক্স ড্যাশ থ্রি টাইপের হাইব্রিডাইজেশন কি হবে, তো আমরা কি বলবো বলো, যে হাইব্রিডাইজেশন হবে sp3d। কতগুলো এলপি প্রেজেন্ট থাকে তো বের করো। এলপি বের করার ফর্মুলা কি বলো, s মাইনাস এক্স মাইনাস ডি, তো দ্যাট ইজ এক্স, এইচ এর ভ্যালু কি হবে বলো, এখানে হাইব্রিডাইজেশন 5 এসছে, 5, হ্যালোজেন এক্স মানে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, কতগুলো নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, এখানে একযোজি পরমাণুর সংখ্যা কটা রয়েছে, এক্স এর জায়গায় 3, তাহলে -3। ডি মানে নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম, তো ডি তো এখানে 0, তাহলে এখানে কারণ কোনো ডাইভ্যালেন্ট অ্যাটম নেই, তো কত হবে এলপি বলো 2। ঠিক আছে, তো স্ট্রাকচার বানাও, দেখো কি হবে। তাহলে এখানে আমাকে বলো যে এখানে এলপি, এখানে বিপি কত আছে, সিএলএফ3 এর মধ্যে বিপি কত, সিএলএফ3 এর মধ্যে বিপি 3। কেন সিএলএফ3 এর মধ্যে বিপি 3, কারণ এখানে সেন্ট্রালের সাথে 3খানা হ্যালোজেন রয়েছে, তাহলে এর বিপি কত আসছে বলো, বন্ড পেয়ার 3, লোন পেয়ার বের করেছে কত বলো 2, টোটাল 5, টাইপ, টাইপ কি হবে বলো AB3L2। ঠিক আছে, জিওমেট্রি কি হবে বলো, টোটাল 5 হলে জিওমেট্রি কি হবে বলো টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। আর স্ট্রাকচার কি বলো, স্ট্রাকচার আসছে বেন্ড টি শেপ। তো বানিয়ে দাও। তাহলে AB3L2 এর স্ট্রাকচার কি হবে বলো, কেমিক্যাল বন্ডিং আমরা শিখিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং এর ভিডিও আছে ভিএসিবি আর থিওরির উপর, ওখান থেকে দেখলেও দেখে নিতে পারো, যদি কারো প্রবলেম থাকে ক্লাস 11-এ ভিএসিবি আর থিওরি দেওয়া আছে দেখবে। ঠিক আছে, ওখান থেকে পুরো ডিটেলসে লেখা আছে যে কিভাবে বন্ড তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয়, সব শিখেছি আমরা। তো কি হয় বলো, AB3L2 এর জন্য দেখো, তাহলে টিবিপি শেপ কেমন দেখতে হয় বানিয়ে দাও। ঠিক আছে, মিডিলে কে থাকবে বলো সিএল, দুটো এলপি এদিকে যেটা 1 2, ওকে, এখানে একটা 1 2 3, ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। দেখো তো বেন্ড টি শেপ না, তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম, বোঝা গেছে। তাহলে বেন্ড টি শেপ হবে এবং তার হাইব্রিডাইজেশন sp3d হবে, এলপি থাকবে 2, স্ট্রাকচার হবে, বেন্ড টি শেপ, এবং জিওমেট্রি হবে টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার, এই জিওমেট্রি, জ্যামিতিক আকৃতি। কারণ জ্যামিতিক আকৃতি তোমাকে পুরোটাই দেখাতে হবে, কিন্তু স্ট্রাকচারে গিয়ে শুধুমাত্র এলপি দেখানোর দরকার নেই, শুধু বন্ড দেখিয়ে দেবে। ঠিক আছে, চলো নেক্সট টাইপ করো। দেখো নেক্সট টাইপ কি আছে বলো, এক্স এক্স ড্যাশ 5 টাইপ। ওকে, চলো দেখো। তাহলে নেক্সট থার্ড টাইপ আমাদের ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস এর মধ্যে এক্স এক্স ড্যাশ 5 টাইপ। ঠিক আছে, এক্স এক্স ড্যাশ 5 টাইপের মধ্যে কি কি মলিকিউলস হতে পারে দেখো, বলছে IF5 হতে পারে, BRF5 হতে পারে, CLF5 হতে পারে। ঠিক আছে, IF5 হচ্ছে কালারলেস, কালারলেস গ্যাস, BRF5 হচ্ছে কালারলেস লিকুইড, আর CLF5 হবে আমাদের কালারলেস লিকুইড, সব কালারলেস, কালারলেস লিকুইড। ওকে, এবং এদের স্ট্রাকচার কি হবে, তো যে জেনারেল ফর্মটা আমি আগে লিখে দিচ্ছি সাইডে, দেখো যে জেনারেল ফর্ম হবে এক্স এক্স ড্যাশ 5 টাইপের জেনারেল ফর্ম হবে, স্ট্রাকচার স্কোয়ার পিরামিডাল, স্ট্রাকচার হবে স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, তো কেমন দেখতে হবে দেখো, স্কোয়ার বানাতে হবে, মিডিলে থাকবে এক্স 1 2 3 4, উপরে একটা এলপি প্রেজেন্ট থাকবে, নিচে একটা বন্ড, তাহলে এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম। ওকে, তো স্ট্রাকচারের নাম স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, তো চলো দেখো বানিয়ে দাও, একটা IF5 এর স্ট্রাকচার বানাতে হবে, হাইব্রিডাইজেশন এলপি ক্যালকুলেট করো কিভাবে হবে দেখো। ঠিক আছে, তো যদি আমরা IF5 কে স্ট্রাকচার বানাতে হয়, IF5, চলো হাইব্রিডাইজেশন বের করো ফার্স্টে। H ইকুয়ালস টু হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু হাফ অফ ভি মানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, প্লাস এক্স মানে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মাইনাস সি মানে চার্জ অন ক্যাটায়ন,
প্লাস এ মানে 4 জন অ্যানায়ন। যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ভি। এক্স মানে একযোজী পরমাণুর সংখ্যা, সি মানে ক্যাটায়নের উপর আধান, এ মানে অ্যানায়নের উপর আধান। বসিয়ে দাও। ভ্যালেন্স ইলেকট্রন কত বলো আয়োডিনের 7, হ্যালোজেন যেহেতু গ্রুপ 17 মানে 7 গ্রুপ না পি ব্লক এলিমেন্টের ভ্যালেন্স ইলেকট্রন বের করার ফর্মুলা কি? গ্রুপ নাম্বার -10। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 7 প্লাস এক্স কত বলো 5 মাইনাস ক্যাটায়নের উপর চার্জ কত 0, অ্যানায়নের উপর আধান 0, টোটাল 12 মানে 6, হাইব্রিডাইজেশন হবে sp3d2। ঠিক আছে, হাইব্রিডাইজেশন আসবে sp3d2। এবার নেক্সট আমাদের কি করতে হবে বলো, এখান থেকে এর হাইব্রিডাইজেশন বেরিয়ে গেছে। নেক্সট আমাদের এলপি ক্যালকুলেট করো, লোন পেয়ার। তাহলে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডাইজেশন কত 6 মাইনাস এক্স কত আছে বলো, এক্স আসছে আমাদের 5 মাইনাস 0 তাহলে 1। তাহলে এখানে দেখো এলপি, চলো বিপি কত বলো, বিপি যতগুলো বন্ড থাকে ততগুলোই বিপি, তাহলে আয়ের সাথে কতগুলো এফ রয়েছে 5টা, তাহলে বিপি 5। এলপি কত আছে বলো, কটা এলপি একটা, তাহলে 1। টোটাল টোটাল 6, টোটাল 6 হলো জিওমেট্রি কি হয় বলো, এই টাইপ কি হয় বলো, টাইপ AB5L। জিওমেট্রি কি হবে বলো, জিওমেট্রি অক্টাহেড্রাল। আর স্ট্রাকচার, স্ট্রাকচার স্কোয়ার, স্কোয়ার পিরামিডাল, বর্গ পিরামিডীয়। ঠিক আছে, অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, তাহলে জিওমেট্রি আসছে অক্টাহেড্রাল, স্ট্রাকচার আসছে স্কোয়ার পিরামিডাল বা বর্গ পিরামিডীয়। তো স্ট্রাকচারটা বানিয়ে দাও, দেখো কেমন হবে। মিডিলে থাকবে কে বলো, আয়োডিন 1 2 3 4 5, 5টা ফ্লোরিন থাকবে, আর উপরে একটা এলপি থাকবে। হয়ে গেছে স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট টাইপ আসছে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের মধ্যে আই এক্স এক্স ড্যাশ 7 টাইপ। চলো নেক্সট করো এক্স এক্স ড্যাশ 7 টাইপ। এক্স এক্স ড্যাশ 7 টাইপ। ঠিক আছে, এক্স এক্স ড্যাশ 7 টাইপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল IF7, যেটা হচ্ছে কালারলেস গ্যাস, কালারলেস গ্যাস। ঠিক আছে, এর দেখো এর স্ট্রাকচার কি হবে বলো, জেনারেল এর স্ট্রাকচার যেটা পাওয়া যাবে IF7 এর ক্ষেত্রে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এর স্ট্রাকচার পাওয়া যাবে এক্স এক্স ড্যাশ 7 টাইপের ক্ষেত্রে পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, তো জেনারেল ফর্মটা বানিয়ে দিচ্ছি দেখো এখানে। মিডলে থাকবে এক্স 1 2 3 4 5, এখানে এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম, এখানে এক্স প্রাইম, উপরে একটা এক্স প্রাইম থাকবে, নিচে একটা থাকবে। ঠিক আছে, তো দেখো IF7 কে বানাও। তাহলে IF7 দেখো, IF7 এর স্ট্রাকচার হাইব্রিডাইজেশন লোন পেয়ার সব ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে হাইব্রিডাইজেশন বের করো, H ইকুয়ালস টু হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে কি হবে বলো, হাফ অফ ভ্যালেন্স ইলেকট্রন কত বলো 7 প্লাস এক্স কত আছে বলো 7 মাইনাস 0 প্লাস 0, দ্যাট ইজ কত হবে বলো 14 মানে 7 থাকবে। হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d3, তাই না? হাইব্রিডাইজেশন আসছে sp3d3। খুব ভালো। এবার দেখো যেটা করতে হবে, হাইব্রিডাইজেশন যদি sp3d3 হয় এবং এখানে এলপি ক্যালকুলেট করো, এলপি ইকুয়ালস টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তো এইচ কত আছে বলো 7 মাইনাস এক্স 7 মাইনাস ডি 0, দ্যাট ইজ 0। তাহলে এলপি 0 বিপি 7, তাই না? তো বসাও, তাহলে বিপি কত বলো,
বিপি আসছে 7, এলপি 0, টোটাল 7, টাইপ এবি 7 টাইপ, ঠিক আছে। জিওমেট্রি পেন্টাগোনাল বাইপিরামিডাল পিবিপি, পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার পিবিপি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। আমরা জানি যে যখন when LP equals to 0 then geometry equals to structure, এটা আমরা বলেছিলাম যে যখন এলপি এর ভ্যালু 0 হয় তখন জিওমেট্রি সমান সমান স্ট্রাকচার পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস বোঝা গেছে। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস মানে হচ্ছে যে দুটি হ্যালোজেন, ডিফারেন্ট হ্যালোজেনের মধ্যে রিয়াকশনে যে সমস্ত মলিকিউলস তৈরি হয় তাকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস বলা হয়। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কত টাইপস এর হয়? 4 টাইপস, যেটা আছে এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ 3 টাইপ, এক্স এক্স ড্যাশ 5 টাইপ, আর এক্স এক্স ড্যাশ 7 টাইপ। ওকে, প্রত্যেকটা টাইপের কোন কন্ডিশনে সেন্ট্রাল অ্যাটম, কোন কন্ডিশনে লিগ্যান্ড হবে বোঝা গেছে। তাদের 4টে টাইপের কি কি মলিকিউলস পাওয়া যায়, তাদের ফিজিক্যাল স্টেট কি আছে, তাদের স্ট্রাকচার, জিওমেট্রি, লোন পেয়ার্স কি আছে, সব ক্যালকুলেট আমরা করে নিয়েছি। ওকে, যে কোনোটা দিলে আমরা করতে পারবো, ঠিক আছে। তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস হয়ে গেছে।